ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 7 দিনের যুদ্ধবিরতির সম্ভাবনা, শান্তির স্থায়ী সুবাতাস নাকি বড় কোনো যুদ্ধের আগে সাময়িক নীরবতা? পর্দার আড়ালের হিসাব নিকাশ কিন্তু থামেনি। ইরানের পারমাণবিক স্বপ্ন, ক্ষমতার ভারসাম্য আর ওয়াশিংটনের রাজনীতি সবই এখন এক সুতোয় বাঁধা। এ নিয়ে আজকের নির্বাচিত খবরে কথা বলবো সহকর্মী পার্থশঙ্কর সাহার সঙ্গে। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা মনে হয় একটা ভালো খবর পেতে যাচ্ছি, মানে যারা আমরা যুদ্ধ চাই না তারা কিন্তু একটা ভালো খবর পাবো হয়তোবা, কেননা ইরান যুক্তরাষ্ট্র হয়তোবা 7 দিনের একটি যুদ্ধবিরতিতে যাচ্ছে। তো হ্যাঁ, রেজন এটা মানে এখনো পর্যন্ত এই কথাটা কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু নিশ্চিত করেনি উভয় পক্ষ থেকে কেউই, মানে দুপক্ষের কেউই কিন্তু এখনো পর্যন্ত এটা নিশ্চিত করেনি। আর একটা বিষয় হচ্ছে যে এটা এই যুদ্ধবিরতি কার্যকর হবে সেটা এই মুহূর্তে বলাটাও কঠিন। মানে আমরা যুদ্ধবিরতির কথা হয়তো বলছি, কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হবে সেটা কিন্তু বলাও কঠিন। কারণ এর মধ্যে আপনি দেখেন যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স উনি কিন্তু কথা বলেছেন। তারা বলেছেন, উনি বলেছেন যে একটা চুক্তির মুখে তারা যাচ্ছেন। যে কথাটা পরশুদিন মন্ত্রিসভার তার ক্যাবিনেটের বৈঠকে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছিলেন যে চুক্তির পথে তারা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এই যে একটা কি বলবো, এক ধরনের মানে ধোঁয়াশা সৃষ্টি করে রাখা উভয় দেশের যুদ্ধের জন্য, এবং মাঝে মাঝে একটু করে হামলা করা, পাল্টা হামলা, হরমুজে ট্যাঙ্কার অ্যাটাক বা এই ধরনের যে জিনিসগুলো ঘটছে, এটার মধ্যে থেকে এখনো খুব সুনির্দিষ্টভাবে, এটা ভান্সের কথাতেও যদি বলি যে চুক্তি হবে কিন্তু এখনো সুনির্দিষ্ট নয় আর কি, হ্যাঁ, এবং তারা তাড়াহুড়ো করতে যাচ্ছে না। তো সবকিছু মিলে কিন্তু একটা ব্যাপার তো আবার ঠিক যে আপনার আহ, আপনি জানেন 8ই এপ্রিলের পর থেকে আমরা সেই যুদ্ধবিরতির অবস্থা এটা দেখছি। এর মধ্যে হ্যাঁ, সংঘাতের মানে ঘটনা কিছু ঘটেছে। যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে ইরানের বিভিন্ন বেজে, বিশেষ করে বন্দর আব্বাস এবং তার কাছাকাছি এলাকায় আম, যে তেল এবং স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র মানে হঠাৎ করেই আক্রমণ করেছে, একতরফাভাবে আক্রমণ করেছে। এবং ইরান কোনো কোনো ক্ষেত্রে পাল্টা দিয়েছে। গতকালই আমরা দেখেছি যে হরমুজে কিন্তু মার্কিন তেলবাহী এতে সেখানে হামলা হয়েছে। তো ইরানও পাল্টা দিচ্ছে। তখন হয় কি যে যখন আপনি দেখেন যে একটা মানে এটা কি বলবো যে অদ্ভুত অদ্ভুত না, এটাই হয়তো বাস্তবতা। কালকে যখন এইরকম যুক্তরাষ্ট্রের হামলা হলো, তারপর ইরানের আবার পাল্টা হলো, সঙ্গে সঙ্গে কিন্তু তেলের দামটা প্রায় 4% মতো বেড়ে গেল। সেটা আবার একটা স্থিতিশীল পর্যায়ে চলে এসছে। তার কারণ আসলে সমগ্র মানে যুদ্ধের এই কি বলবো, এটাকে এখন আমরা খেলা বলতে পারি কিনা জানি না, কিন্তু এই যে যুদ্ধ পরিস্থিতি আসলে সেখানে একটা অদ্ভুত রকমের ব্যাপার, এবং এর সঙ্গে ডলারের ব্যাপার, এর সঙ্গে জ্বালানির ব্যাপার, অর্থনৈতিক নিরাপত্তার ব্যাপার এবং আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারগুলো তো আছে। তো সবকিছু মিলে খুব জটিল একটা পরিস্থিতির মধ্যে আছে আর কি এখন। যুদ্ধবিরতি যদি হয়েই যায়, হুম আসলে তো এটা কি আসলে স্থায়ী কোনো সমাধান হবে নাকি বড় যুদ্ধের আগে হুম হুম সাময়িক নীরবতা বলা যায়? আচ্ছা, এটা এটা হচ্ছে যে আপনি দেখেন যে এরপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে মিলিত হামলা ইরানের উপর, তারপর থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে এই যুদ্ধে আসলে কেউ জেতেনি। যুক্তরাষ্ট্র ধরেন ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু মুখে মুখে অনেকবার জিতেছেন, উনি শুরু থেকেই জিতছেন, এবং তিনি সব ভয়াবহ আক্রমণের কথা বলেছিলেন যে কি সভ্যতার সবচেয়ে বড় মানে ধ্বংসের মতো করে হামলা হবে। বাস্তবে কিন্তু তা হয়নি, এবং ইরান যে দৃঢ়তা দেখিয়েছে তার মানে কি বলবো যে তার স্থাপনাগুলো বিয়ে করতে গিয়ে, রক্ষা করতে গিয়ে, তার সিভিলিয়ানদের রক্ষা করতে গিয়ে, এবং ইরান আরও কাজ করেছে যেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে মার্কিন স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু তা সে নিরাপদে রাখতে দেয়নি। তাতে করে যুক্তরাষ্ট্রের এই যে মুখে মুখে যুদ্ধের জেতার যে প্রবণতা, এটা একটা মানে ফানুস ছিল আর কি, হ্যাঁ, এটা চুষে গেছে, সেটা কিন্তু এখন আর নাই। ওই ওই আলোচনা এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও নাই। আপনি জানেন যে বিশেষ করে ডেমোক্র্যাটরা তো ভীষণভাবে এখন এই যুদ্ধ থেকে বের হয়ে আসার জন্য কথা বলছে। সাধারণ মানুষের একটা তাগিদ আছে। এমনকি রিপাবলিকান পার্টির অনেকেই কিন্তু এখন সেখান থেকে বের হয়ে আসার কথা বলছে কেউ কেউ। এবং যে খসড়া যুদ্ধবিরতির প্রস্তাবের কথা বলা হচ্ছে সেই জায়গায় রিপাবলিকানদের একটা অংশ তো তারা বেশ নাখোশ বলা যায়। তারা বলছে যে এটা অনেক বেশি ছাড় দেয়া হয়ে গেছে। সার্বিকভাবে একটা জিনিস মনে হয় আমাদের কাছে, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র তো মোটেও মানে মুখে যত কথাই বলুক জেদার মতো অবস্থায় নেই, বরং তারা এখন এই যুদ্ধ থেকে বের হয়ে আসার একটা পথ খুঁজছে। সেটা আমরা অনেক দিন হলেই এগুলো কথা বলছি, এবং এই দুই পক্ষই কেউই আসলে, সবাই তো তাদের তো ধরেন ডোমেস্টিক যে ইয়েগুলো মানে চাপগুলো আছে, সেটা ইরানের ভেতরেও কিন্তু খুব একটা ভালো অবস্থা না। তার অভ্যন্তরীণ অর্থনীতির অবস্থা আমরা জানি ভীষণ রকমের খারাপ, ইনফ্লেশন।
এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তো আহ, অবস্থা অনেক বেশি খারাপ। যুক্তরাষ্ট্রে এখনই সিএনএন একটা প্রতিবেদন আপনি দেখতে পাবেন, তারা বলছে গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ রকমের ইনফ্লেশন হয়েছে, সে মানে মূল্যস্ফীতি হয়েছে, এবং সেভিংসটা অনেক কম এখন দেখা যাচ্ছে। তো সবকিছু মিলে আসলে তাগিদ উভয় দিক থেকে আছে। আচ্ছা, এই প্রেক্ষাপটে যদি বলি যুদ্ধবিরতির সবচেয়ে বড় পরীক্ষা কি হবে? ইরানের পারমাণবিক হ্যাঁ, কর্মসূচি? এটা নিঃসন্দেহে এটাই, কারণ যুক্তরাষ্ট্র তো আসলে এই বিষয়ে তাদের ভাষায়, মানে তারা তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, ধরেন যদি সাদ্দাম হোসেনের কথা আমরা বলি, সেখানে এই যে মানব বিধ্বংসীকারী যে অস্ত্রের কথা বলা হলো, তারা একটা ছুতো খোঁজে, এবং সেই ছুতোটা আমরা দেখেছিলাম যে পরবর্তীকালে দেখা গেল যে না, এ ধরনের এটা আসলে ছিল না। কিন্তু মাঝখান থেকে কি হলো, সেখানে মধ্যপ্রাচ্যে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো। ইরাকের মতো একটা দেশ সেটা মানে খণ্ড বিখণ্ড বা একটা খুবই গৃহযুদ্ধের মধ্যে চলে গেল। তারপর লিবিয়ার ক্ষেত্রে একই অবস্থা আমরা দেখেছি। তো যুক্তরাষ্ট্র যখন একটা অঞ্চলে যায় তখন কিন্তু এ ধরনের নানা রকম অজুহাত দাঁড় করায়। ইরানের ক্ষেত্রে কিন্তু এই কথাগুলোই বলা হচ্ছে। এখন তার যে সমৃদ্ধ ইউরেনিয়াম মাত্রা, সেটা ভবিষ্যৎটা আসলে কি হবে এবং সেটা আসলে কতদিন সে বন্ধ রাখবে, এটা সময় নিয়ে একটা কথা শোনা যাচ্ছে যে এটা 12-20 বছর হবে না 5 বছর হবে, এই নিয়ে একটা উভয় পক্ষের মধ্যে এক ধরনের দর কষাকষি আছে। তো সেই জায়গাটাতে নিঃসন্দেহে এখানে এখানে পারমাণবিক কর্মসূচিতে একটা বড় ব্যাপার। কিন্তু এই যে আমি বললাম যে ছুতো দেখানো, এই ছুতো দেখানোর যে বিষয়টা, সেটা আসলে মানে এটা কি নিজেদের যে নানা রকম সমস্যা, সেটা ঢাকার চেষ্টা? কারণ ট্রাম্পের সামনে কিন্তু তার মধ্যবর্তী নির্বাচন আছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতির অবস্থা নাজুক। সবকিছু মিলে এটা হয়তো পারমাণবিক কর্মসূচি এই এই চুক্তির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে, কিন্তু আসলে আরো অনেক ফ্যাক্টরি আছে এই জায়গাটা। আচ্ছা, তাহলে বলতে হয় যে এই সমঝোতার ফলে হুম। মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে কি পরিবর্তন আসতে পারে? না, এখানে ধরেন এটা কয়েকটা পক্ষ তো আসলে মধ্যপ্রাচ্যে আছে, যেমন ধরেন ইসরায়েল একটা পক্ষ, বা যুক্তরাষ্ট্র তার সঙ্গে, সৌদি আরব এবং উপসাগরীয় যে মিত্রগুলো আছে তার একটা পক্ষ, তুরস্ক একটা পক্ষ আছে। তো এই যে পক্ষগুলোর আছে, তাদের কিন্তু আবার ভিন্ন ভিন্ন রকমের এখানে স্বার্থ আছে। এবং হরমুজ নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে, সেটাও একটা খুব, এখানে কিন্তু জ্বালানির প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ আমরা কিন্তু বারবারই আলোচনায় একটা কথা বলছি যে ইরান খুব সাকসেসফুলি এইটাকে একটা জ্বালানি যুদ্ধের রূপ দেওয়ার চেষ্টা করেছে, এবং তারা এবং সেটা সফলও হয়েছে। তো সেই জায়গাটা থেকে এদের উভয় রকমের মানে স্বার্থ আছে। এই যে গোষ্ঠীগুলোর কথা বললাম যে ইসরায়েলের, সেখানে দেখেন যে তারা তাদের যে খুব স্বস্তির মধ্যে আছে তা কিন্তু না, তারা কিন্তু পাল্টা করে যাচ্ছে লেবাননে ধারাবাহিকভাবে, আমরা জানি। অন্তত ইরানের ক্ষেত্রে ঘটছে না, কিন্তু লেবাননে কিন্তু তাদের আগ্রাসী ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। গাজায় তো সেটা তো নিত্যদিনের ঘটনা। আর সৌদি আরব বা উপসাগরীয় যে দেশগুলো, তারা স্থিতিশীলতা চায়, তারা আসলে নিরাপত্তাও চায়। কারণ ইরান সুনির্দিষ্টভাবে এই যে কথিত মিত্র দেশগুলো, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো, তাদের কিন্তু স্থাপনাকে, মানে তাদেরকে সন্ত্রস্ত করতে পেরেছে, তাদেরকে ভীতির মধ্যে রাখতে পেরেছে। এটা কিন্তু একটা খুব বড় ধরনের সাকসেস বলা যায় সে জায়গাটাতে। এবং সেখানে দেখেন এখানে তুরস্কের একটা ব্যাপার আছে, যে তুরস্ক একটা কূটনৈতিক শক্তি হিসেবে নিজেকে মানে দেখাইতে চায়। সেই জায়গায় মানে এগুলো নানা রকম মানে ইন্টারেস্ট আছে আসলে বিভিন্ন গোষ্ঠীর। আপনি হরমুজের কথা বলছিলেন, হ্যাঁ। আসলে যে কি মনে হয় হরমুজের সংকট কি খুব শীঘ্রই বা এখনই কি কেটে যাচ্ছে? না, হরমুজের ক্ষেত্রে যে ধরেন এটা তো জ্বালানির একটা খুব গুরুত্বপূর্ণ করিডোর, এবং এই করিডোর দিয়ে 1/5 তেল বা জ্বালানির কথা বলবো, জ্বালানি বহন হয়। তো সেই জায়গাটাতে ইরান মানে যুক্তরাষ্ট্র কিন্তু গতকাল যখন হামলাটা হয়েছিল, আমরা গতকালও আলোচনা করেছিলাম এই নিয়ে, যুক্তরাষ্ট্র কিন্তু বলার চলেছে স্বাধীনভাবে সে এই জ্বালানির দেখতে চায়, কি বলবো, যে স্বাধীন চলাচল দেখতে চায়। সেজন্য সে, যেহেতু ইরান এই জায়গাটাতে আসছে না, ইরান কোনো সমঝোতার মধ্যে আসছে না, তখন সে বাধ্য হয়ে তার নিজস্ব মানে নিরাপত্তার জন্য সেই হামলাটা করেছে। এগুলো তো নানা রকম ছুতো, নানা রকম কথাবার্তা বলা হয়। কিন্তু এখানে এই যে ঘটনাটা ঘটছে, যে যুদ্ধবিরতি হচ্ছে, এটাতে মাঝখানে যে যুদ্ধবিরতি যেখানে যখন থেকে কার্যকর হওয়া শুরু হলো, তারপরেও কিন্তু হরমুজের যে নিয়ন্ত্রণটা, যুক্তরাষ্ট্রের যে অবাধ চাওয়া, চলাচলের যে চাওয়া, সেটা কিন্তু ইরান পূর্ণ করেনি।
পূরণ করেনি আর কি। এবং এখনো পর্যন্ত হরমুজ কিন্তু ইরানের খুব কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই হাতিয়ারটা সে কখনোই হাতছাড়া করতে চাইবে না। এবং মাঝখানে যে যুদ্ধবিরোধী কার্যকর হয়েছে সেই সময়ও কিন্তু যুক্তরাষ্ট্রের চাওয়া মতে একেবারে অবারিত করে দেওয়া, সেইটা কিন্তু ইরান কখনো করেনি, এখনো করছে না। আগামী 60 দিনের যুদ্ধবিরতি যদি কার্যকর হয় সেই জায়গাটাতে কি হবে, কারণ সেটাও কিন্তু এখন একটা প্রশ্ন হয়ে আছে। তাহলে যুদ্ধবিরতি যদি কার্যকর হয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? আচ্ছা, আমি একটু আগেও আপনাকে বলছিলাম যে কয়েকটা পক্ষ সে জায়গায় তৈরি হয়ে আছে। একটা হচ্ছে যে তার অর্থনীতির নানা রকম ঘাটতি আছে, সমস্যা আছে, ইনফ্লেশন বেড়ে গেছে, মানুষের সেভিংস কমে যাচ্ছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রেসিডেন্ট হিসেবে থাকার সময় সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে এখন আছেন। তো এটা তো নিশ্চয়ই তাকে ভাবিত করছে। এবং যুদ্ধতে তিনি যতই সাফল্য গাথা বলুন না কেন, তুলে ধরুন না কেন, এটা যে আসলে হয়নি এটা কিন্তু মোটামুটিভাবে প্রকাশিত। অতএব সেই জায়গাটা থেকে তাকে কিন্তু যদি এর একটা ধরেন একটা যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রের জনগণের অনেক বড় অংশ, খুব বড় অংশই আসলে যুদ্ধের বিপক্ষে ছিল, এই যে হামলা এর বিপক্ষে ছিল আমরা জানি। এমনকি রিপাবলিকান পার্টির ভেতরেও কিন্তু এই নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। তো সেই জায়গাটা থেকে আপনি বলতে পারেন যে তার অভ্যন্তরীণ অন্ততপক্ষে মানুষের মধ্যে স্বস্তি আসবে, সেটা প্রকারান্তরে হয়তোবা একটা দেশের অর্থনীতির উপরও একটা প্রভাব ফেলতে পারে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। এতদিনের যুদ্ধ থেকে ইরান যুক্তরাষ্ট্র আসলে কি শিক্ষা পেল? আসলে ধরেন যুদ্ধ থেকে তো কারো কোনো লাভ হয়েছে এরকম দেখা যায় না আর কি, তাই না? যুদ্ধের আলটিমেট যে ক্ষতি সেটা আসলে সাধারণ মানুষের উপরেই বর্তায়। এবং আপনি দুটো দেশের কথা তো বললেন, এখন আমাদের কথাও যদি আমরা বলি, বাংলাদেশ সেই মধ্যপ্রাচ্য থেকে অনেক দূরের একটা দেশ। মানে আমাদের সাথে ভৌগোলিক দিক থেকে বলেন, নানা দিক থেকে একেবারেই মানে দূরত্ব তো আছেই, কোনো মিলও নেই আসলে সেই অর্থে। কিন্তু আমরাও তো সাফারার রাইটার, তাই নাকি? আমরা দেখেছি আমাদের দেশে আমাদের জ্বালানির জন্য কি সংকট, কি অবস্থা তৈরি হলো। মানে ঘন্টার পর ঘন্টা, দিন মান রাত ধরে মানুষজন দাঁড়িয়ে আছে জ্বালানির জন্য, ফিউয়েল স্টেশনগুলো। তো সেই জায়গাটা থেকে সেটা আসলে উভয় দেশের জন্য মানে খুব আহ, যুক্তরাষ্ট্র এই যে হামলাটা, যুক্তরাষ্ট্রের শুধু না, ইসরায়েলের হামলা, এটা তো আসলে চাপিয়ে দেওয়া একটা হামলা। সেই হামলাকে ইরান মোকাবিলা করেছে এবং যথেষ্ট সফলতার সাথে মোকাবিলা করেছে, এবং যুক্তরাষ্ট্রের যে মানে কাঙ্ক্ষিত ফল সেটা অর্জিত হয়নি, এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। আমরা শেষ করব একটা শেষ প্রশ্ন দিয়ে, আসলে 60 দিন পর কি হতে পারে? এটা তো এখন বলাটা খুবই মানে মুশকিল, ধরেনি আমরা তো কেউ মানে ভবিষ্যৎ বক্তা নই, কিন্তু কথা হচ্ছে যে এখনকার যে অবস্থাটা, এটা মানে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প আছেন তিনি প্রতি মুহূর্তে তার সিদ্ধান্ত পাল্টান, কথা পাল্টান, এইরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। এবং আমরা জানি যে যে আপাতত একটা বিরতির মধ্যে আমরা আছি, সেটা আসলে মনে হচ্ছে এর থেকে মানে খুব বড় ধরনের কিছু ঘটবে বলে সাধারণভাবে মনে হয় না। সাধারণভাবে মনে হয় না যে এর থেকে বড় কিছু ঘটবে। কিন্তু উভয়ে এখন উভয়ের চাওয়া, উভয়ের হচ্ছে লাভ লোকসানের হিসেব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য, কারণ ইরান তো যুদ্ধ চাপিয়ে দেয়নি, যুদ্ধটা চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, তার হিসেবটাই সে বেশি করে করছে আর কি, এটাই বিষয়। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব রাজনীতির গভীর বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।